হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে এসএসসি উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতি বেসিক আলোচনা। তো তোমরা সকলেই অবগত আছো যে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস প্রকাশ হয়েছে। সেই শর্ট সিলেবাসে এসএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম, দশম, একাদশ ও চতুর্দশ অধ্যায়গুলো আছে। তো সেক্ষেত্রে সিরিয়ালি কিন্তু দ্বিতীয় অধ্যায়টা প্রথমে আসে। তো তারপরেও আমি তৃতীয় অধ্যায়টা নিয়েই প্রথমে আলোচনা শুরু করতেছি, যেহেতু আমার অনেক স্টুডেন্টদের এটা রিকোয়েস্ট আছে তৃতীয় অধ্যায়টা যে উপপাদ্যের জ্যামিতি একটু জটিল এটা মনে হয় অনেকের কাছে, সেজন্য আজকে আমি তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। অবশ্য বাকি যে অধ্যায়গুলো এই শর্ট সিলেবাস ছাড়া প্রত্যেক অধ্যায় ধারাবাহিকভাবে এরপরে আমি দেওয়ার চেষ্টা করব। এসএসসি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এইচএসসি উচ্চতর গণিত ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ইত্যাদি এই সাবজেক্টগুলোর বিভিন্ন যে টপিকগুলো আছে ধারাবাহিক প্রত্যেকটা টপিক্সের উপরেই, প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি ভিডিও ক্রিয়েট করব তোমাদের জন্য। তো আমার এই সকল ভিডিও সবার আগে পেতে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো যাই হোক, আজকের মতো শুরু করা যাক। তো তৃতীয় অধ্যায়ে যে জ্যামিতি, এটা হচ্ছে কিন্তু টোটালি উপপাদ্যের উপরে। তো আমি আজকে শুধু বেসিক আলোচনা করব, বেসিক যে বিষয়টা সেটা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ সবাই যে হচ্ছে এখানে পরিকেন্দ্রের সংজ্ঞাটা লেখা আছে। পরিকেন্দ্রটা কি এটা চিত্রের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। এরপর হচ্ছে বরকেন্দ্র। আচ্ছা, প্রথমেই আমি পরিকেন্দ্রের কথা বলবো। যেখানে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। আচ্ছা, তো আমি এখানে এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক, তো হচ্ছে আমি এখানে লিখে দেখছি যে হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক হচ্ছে সিডি এবং হচ্ছে ইএফ। এই সিডি ও ইএফ লম্ব দ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তো আমাদের সংজ্ঞায় ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক সিডি ও ইএফ পরস্পর কি করে? ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র ব্যাপারটা এখানে ক্লিয়ার। ওকে, আমি এরপরে এই অধ্যায়ের জন্য যেটা বিশেষ ইম্পর্টেন্ট কেন হচ্ছে বিভিন্ন উপপাদ্যে অর্থাৎ সৃজনশীলের মধ্যেও কিন্তু ভরকেন্দ্র থেকে কোশ্চেন থাকে, ক নাম্বারে থাকে, খ গ বিভিন্ন অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ভরকেন্দ্রটা ব্যবহার করতে হয়। তাই বলবো সকলে ভরকেন্দ্রটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য এবং ভরকেন্দ্রটা বিস্তারিত বুঝতে হবে কিন্তু ক্লিয়ারলি। তো শুরু করি আমরা। যে ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। এখানে আরেকবার আমি বলি, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। আচ্ছা, এখানে আমি এ বি সি একটা ত্রিভুজ নিলাম। তো এটা এবিসি ত্রিভুজের মধ্যমাগুলো হচ্ছে এডি। মধ্যমা মানে হচ্ছে এই যে যেটা মধ্যমা হবে, এই মধ্যমা কিন্তু করে কি ত্রিভুজকে দুই ভাগে ভাগ করে, ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করবে। তো আমি এই যে এবিসি ত্রিভুজকে এডি মধ্যমা দ্বারা সমান দুই ভাগে কিন্তু বিভক্ত হলো, এবং এটা হচ্ছে কিন্তু এখানে এই যে বিসি বাহুকে ডি বিন্দুটা কী করবে? অর্ধেক অর্ধেক, অর্থাৎ বিডি এবং সিডি পরস্পর সমান হবে। একইভাবে বি বিন্দু থেকে আমরা যে মধ্যমাটা আনবো বিই, এটা হচ্ছে আমরা প্রথমে নিলাম এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা। এই তিনটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। আমরা দেখলাম কি এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা পরস্পর কোথায়? তিনটা মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে
ত্রিভুজের বর্গকেন্দ্র বলে। তো এখানে মধ্যমাগুলো জি বিন্দুতে ছেদ করে, তাহলে জি বিন্দুটা হচ্ছে মধ্যমা, সরি বর্গকেন্দ্র। আমি বলছি ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যে বিন্দু মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ত্রিভুজের বর্গকেন্দ্র। হ্যাঁ, তাহলে বর্গকেন্দ্র হচ্ছে জি। আচ্ছা, তাহলে বর্গকেন্দ্র জি। তো এখানে আমি এই যে লিখলাম, যেহেতু মধ্যমাগুলো জি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ জি বিন্দুই ত্রিভুজ এবিসি এর বর্গকেন্দ্র। বর্গকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে বর্গকেন্দ্র জি ত্রিভুজের মধ্যমাকে কি করবে? 2:1 অনুপাতে ছেদ করবে। তো এখানে এডি মধ্যমাটা আমরা একটু দেখি, আমি এখানে দিয়ে রেখেছি কিন্তু, যে এটা কি করে 2:1, অর্থাৎ জিডি যদি হয় 1 তাহলে এজি হবে কত? 2। এখানে আর একটা ব্যাপার বুঝতে হবে, যে শীর্ষ থেকে বর্গকেন্দ্র পর্যন্ত দূরত্বটা, এই যে 2:1, এখানে 2:1 যেটা, তাহলে এই 2 হবে শীর্ষ থেকে বর্গকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এবং এই 1 হবে বর্গকেন্দ্র থেকে এই যে ভূমি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ শীর্ষের বিপরীত বাহু পর্যন্ত দূরত্ব। তাহলে ব্যাপারটা ক্লিয়ার কিন্তু, যে 2:1, 2 হবে কোন দিকে এবং হচ্ছে 1 হবে কোন দিকে। আমি যদি এডি বাহু না নিয়ে আমি ধরি কি বিই যে মধ্যমাটা আছে, অর্থাৎ এডি মধ্যমা না নিয়ে আমি যদি বিই মধ্যমা নেই, তাহলে এখানে কিন্তু শীর্ষ হবে কে? বি। তাহলে বি থেকে এই যে গ্রাভিটি বা বর্গকেন্দ্র জি পর্যন্ত দূরত্বটা 2 হবে, এবং জি থেকে ই পর্যন্ত এই যে বর্গকেন্দ্র থেকে ভূমি বা পাদবিন্দুর যে দূরত্বটা, এটা হবে কত? 1। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আমি এখানে লিখছি কি এজি ইস টু ডিজি সমান হচ্ছে 2:1, এই যেটা দিলাম এখানে এজি এবং হচ্ছে ডিজি। তাহলে এজি হচ্ছে 2, ডিজি হচ্ছে 1। আচ্ছা, যাই হোক, তো এই দুটো জিনিস আমরা বুঝলাম, বর্গকেন্দ্রটা বুঝলাম, পরিকেন্দ্রটা বুঝলাম। এবং বর্গকেন্দ্র হচ্ছে কি করে, ওই যে শীর্ষ থেকে বর্গকেন্দ্র দূরত্ব এবং হচ্ছে বর্গকেন্দ্র থেকে ভূমি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে 2:1, অর্থাৎ বর্গকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে। আচ্ছা, এখন আমি একটু মুছে বর্গকেন্দ্র সম্পর্কে আরও একটু পড়তে হবে আমাদের। আচ্ছা, আমি চিত্রটা একটু রেখে দেব। আচ্ছা, যাই হোক, এখন আমি এখানে যদি কোশ্চেন করে যে এজি যেহেতু আছে কত 2 এবং ডিজি হচ্ছে কত 1, তো যদি কোশ্চেন করে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এ এডি মধ্যমা মানে এডি ইকুয়াল হট, এই কোশ্চেনটা যদি করে তখন আমরা এডি কিভাবে বের করবো? এই কোশ্চেনটা কিন্তু প্রায় থাকে ক নাম্বার কোশ্চেনে, ক নাম্বার প্রশ্নে থাকে এটা। তো আমরা এটা কিভাবে বের করব? তো আমাদের এখানে কি কি আছে, যে আমরা জানি কি যে এজি অনুপাত হচ্ছে ডিজি সমান হচ্ছে 2:1। হ্যাঁ, এটা। তো এখন আমি যদি এটাকে একটু, অনুপাত মানে ভাগ, আমরা জানি অনুপাত থাকার মানে হচ্ছে ভাগ। প্রথমটা হচ্ছে উপরে যাবে এজি, এবং অনুপাতের পরবর্তী রাশি পূর্ব রাশি এবং হচ্ছে উত্তর রাশি। তো উত্তর রাশিটা হবে কি, এই যে হর হবে, এবং পূর্ব রাশিটা লব হবে। এদিকেও পূর্ব রাশিটা হর, লব, উত্তর রাশিটা হর। আচ্ছা, এটা। তো এই ক্ষেত্রে যদি আমরা এখন উভয় পক্ষে যোজন বিয়োজন করি, সরি শুধু যোজন করি, উভয় পক্ষে আমরা যোজন করব। যোজন মানে হচ্ছে এই যে নিচে কি আছে ডিজি, যোজন মানে শুধু উপরের সাথে যোগ হবে কোনটা? নিচেরটা। নিচে যে হর যেটা ছিল ওইটা উপরে যোগ হবে, এটা মানে যোজন। এই পাশেও আমরা কি করব? যোজন করব। তাহলে উপরে যা ছিল তাই বুঝবে, তাহলে যোজন করব আমরা, নিচে হরে যেটা সেটা উপরে আসবে। তো এটা চলে আসতো 2 + 1, নিচে হচ্ছে 1, আমরা যোজন করলাম। এটা হচ্ছে কি যোজন করে
হ্যাঁ, যোজন। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি যে এজি প্লাস হচ্ছে ডিজি। তো এজি প্লাস ডিজি সমান আমরা জানি হচ্ছে এই যে এজি প্লাস ডিজি, এখানে যদি দেখি এজি প্লাস হচ্ছে ডিজি পুরোটা সমান কত আমাদের এডি, তা বসাই দিলাম এডি। আমরা জানি ডিজি সমান কত ছিল, ডিজি সমান ছিল 1, তাহলে এখানে কত আসবে 3। হ্যাঁ, 3। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে এডি ইকুয়াল 3। আচ্ছা, তো এই ধরনের যে সূত্র প্রয়োগ করে আমাদের কিন্তু বিভিন্ন এখান থেকে কোশ্চেন করবে যে এডির মান কত। তো ডিজি দেওয়া আছে, আমরা মনে করি যে ডিজি ইকুয়াল 3 হলে এডি ইকুয়াল হট, এডি এর মান কত আমাদের এটা বের করতে বললো। তো যদি বের করতে বলে এটা হচ্ছে ডিজি 3 দেওয়া হচ্ছে, তখন বের করব কিভাবে? তো আমরা জানি যে এজি এবং ডিজি পরস্পর কত 2:3 অনুপাতে, আমি এটা মুছে দিলাম, তো 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে এজি অনুপাত ডিজি ইকুয়াল 2:1, এটা আমরা জানি। তো এক্ষেত্রে আমি লিখলাম যে আগে যে সূত্রটা প্রয়োগ করছিলাম সেই সূত্র থেকে কিন্তু আমাদের এটা করতে হবে। কি করছিলাম যে এজি বাই হচ্ছে কত ডিজি, 2 বাই কত 1, আমরা কি করছিলাম যোজন। তো এবারও সেই যোজন করব। তো যোজন করলে কি আসতেছে এজি প্লাস হচ্ছে ডিজি বাই হচ্ছে কত ডিজি, এখানে কত 2 প্লাস 1 নিচে হচ্ছে 1, এখানে কি করছিলাম আমরা এই যে যোজন, সেম যোজন করলাম। এখন আমরা জানি কি এখানে এজি প্লাস ডিজি মিলে হচ্ছে কত এডি। আচ্ছা, এডি, তো এই যে ডিজি এখানে লিখলাম এটা হচ্ছে কত, তাহলে 3 থাকে। তো আমাদের ডিজির তো মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3। তাহলে যে কোনো এই যে ডিজির মানটা দেওয়া আছে 3, আমরা ডিজির মানটা এখানে যদি এডি এটা, আচ্ছা এই ডিজিটা গিয়ে কিন্তু 3-র সাথে গুণ হবে। তো ডিজি যখন 3-র সাথে গুণ হবে 3 ইন্টু যে ডিজি, হ্যাঁ ডিজি, তো সমান কি হচ্ছে এটা 3 ইন্টু ডিজির মান দেওয়া আছে কত 3 সমান হচ্ছে কত 9, তাহলে এডি ইকুয়াল কত 9। তো এটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে কোশ্চেন যেটা ছিল এডি ইকুয়াল হট, তাহলে এডি ইকুয়াল কত 9। আমাদের যে একক দেওয়া থাকবে আমরা সেই এককে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, মানে হচ্ছে আগে যে আমি যে ফর্মুলাটা দেখাইছিলাম সেম এইভাবে করছিলাম। তো এই রকম আমাদের যে ওখানে তো 1:2 দেওয়া ছিল, আমরা সহজ ক্যালকুলেশন করতে পারছি। যখন আমাদের একটা দেওয়া থাকবে ডিজির মানটা দেওয়া থাকবে, তাহলে অন্যটা আমরা কি করব এইভাবে বের করব। আচ্ছা, যাই হোক, তো এই ধরনের ক্যালকুলেশন আমাদের ভরকেন্দ্র দিয়ে এরকম কোশ্চেন হতে পারে, আমরা এগুলো এরকম করব। আরও আমি পরবর্তীতে যখন সৃজনশীল করাবো তখন আরও বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন সলিউশন দিব। তো এরপরে আমরা পরবর্তী যেটা করব সেটা হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে লম্ববিন্দু কি, লম্ববিন্দু কাকে বলে। এবার আসতেছি লম্ববিন্দু। লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ববিন্দু বলে। আচ্ছা, তো এবার হচ্ছে কি লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ববিন্দু বলে। আমরা হচ্ছে এখানে দেখলাম, একটু দেখি একটা ত্রিভুজ, এটা এই হচ্ছে শীর্ষ, এটা এ বি সি, 3টা শীর্ষ। একটা ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে? 3টা শীর্ষ থাকে। তো আমি হচ্ছে এখানে
এ শীর্ষ থেকে বিপরীত বাহু এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসির উপর অঙ্কিত লম্ব হচ্ছে সরাসরি এখানে লম্ব দিলাম। তো একইভাবে যদি আমরা বি থেকে এইবার উপরে লম্ব নেই এবং সি থেকে, এখানে অবশ্য লম্ব হবে ঠিক না, তো লম্বটা যেন লম্বই মনে হয় এরকম আঁকতে হবে। এখান থেকে যদি লম্বটা হয় এদিকে, যেই বিন্দুতে ছেদ করবে এটা হচ্ছে লম্ব বিন্দু। আমরা যদি ও নেই তাহলে এই লম্বগুলো সরাসরি লম্ব, তো লম্বগুলো যেই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি লম্ব বিন্দু। তাহলে আমাদের এখানে কিন্তু ও বিন্দুটা লম্ব বিন্দু, কারণ হচ্ছে কি আমরা প্রত্যেকটা শীর্ষ থেকে এ শীর্ষ থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব নিলাম, বি থেকে এসি বাহুর উপর একটা লম্ব নিলাম, সি শীর্ষ থেকে এই যে এবি বাহুর উপর একটা লম্ব নিলাম। তিনটা লম্ব, লম্ব যেই বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে কি লম্ব বিন্দু। এটা ক্লিয়ার? তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নববিন্দু বৃত্ত। কি নববিন্দু বৃত্ত, এইটা বলে একটা কথা আছে, এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা কি আমি ওটা দেখাবো। তো নববিন্দু বৃত্ত হচ্ছে আমরা জানি, আচ্ছা ত্রিভুজটা তো মুছে দিচ্ছি, আমি আবার একটা ত্রিভুজ আঁকবো নববিন্দু বৃত্ত বোঝানোর জন্য, অবশ্য সংজ্ঞাটাও দিচ্ছি। আমরা জানি কি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, তিনটা মধ্যমা থাকে, তিনটা মধ্যমা এরকম একই বিন্দুতে ছেদ করবে, তিনটা মধ্যমা থাকে। এরপরে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থেকে সরাসরি যে লম্ব, এরকম যে লম্বগুলো, তাহলে তিনটা লম্ব বিন্দু থাকে। তো এখানে যদি সবগুলো আমরা কি তিনটা মধ্যমা থাকে, তিনটা লম্ববিন্দু থাকে, তিনটা শীর্ষবিন্দু থাকে, সবগুলো যদি আমরা একই ত্রিভুজের মধ্যে আঁকি তখন একটা হিজিবিজি চিত্র দেখা যায়। তো এই নববিন্দু বৃত্তটাও সেরকম, যে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু থাকবে, তিনটা মধ্যমা থাকবে এবং তিনটা লম্ব বিন্দু থাকবে। যে ত্রিভুজে এইগুলো সব থাকবে সেই বৃত্তটাকে কি বলবে নববিন্দু বৃত্ত ত্রিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে কি নববিন্দু বৃত্ত। যে ত্রিভুজের বাহুগুলো তাকে কিন্তু নববিন্দু বৃত্ত বলা হয়। অর্থাৎ যে ত্রিভুজে বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, এই যে মধ্যবিন্দু আমি লিখি, যে ত্রিভুজের সংজ্ঞাটা লিখি, ত্রিভুজের মধ্যবিন্দু ত্রয়, মধ্যবিন্দু ত্রয়, এরপরে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব বিন্দু ত্রয় ও ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো শীর্ষবিন্দু ত্রয়, শীর্ষবিন্দু ত্রয় যে, অর্থাৎ এই যে তাহলে কয়টা হলো, আমরা পাইলাম মধ্যবিন্দু ত্রয়, শীর্ষবিন্দুতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ববিন্দু ত্রয়, শীর্ষবিন্দু ত্রয় মানে তিনটা শীর্ষবিন্দু, তিনটা লম্ববিন্দু এবং হচ্ছে তিনটা মধ্যমা। এই তিনটা মধ্যমা এই যে বৃত্তে, হ্যাঁ কোনো বৃত্তে এই তিনটা মধ্যবিন্দু একই বৃত্তের উপর অবস্থান করে, কোনো ত্রিভুজ এরকম মধ্যবিন্দু ত্রয়, শীর্ষবিন্দু ত্রয়, বিপরীত বাহুর উপরে লম্ববিন্দু ত্রয়, যদি কোনো বৃত্তের উপরে অবস্থান করলে তাকে নববিন্দু বৃত্ত বলে। নববিন্দু বৃত্ত বলে। আচ্ছা, তাহলে টোটাল বিষয় হচ্ছে নয়টা বিন্দু, যেই বৃত্তে ত্রিভুজের এই 9টা বিন্দু নিয়ে 9টা বিন্দু কোনো বৃত্তের উপরে অবস্থান করলে সেটাই হবে কি নববিন্দু বৃত্ত। বাস এটাও বুঝলাম আমরা হচ্ছে লম্ববিন্দু নববিন্দু বৃত্ত, এটাও আমাদের ক্লিয়ার। তো এখন আমি
আর একটা জিনিস, আর দুইটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে পিথাগোরাসের যে সিদ্ধান্ত, পিথাগোরাসের সিদ্ধান্ত সমূহ। মানে পিথাগোরাস কি কি সিদ্ধান্ত নিয়েছে? আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আমরা সবাই আমাদের একেবারে মুখস্থ, সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা সবাই জানি। তো এরকম তিনটা আছে, আমি তিনটা বৃত্ত আঁকবো। এক হচ্ছে কোণ, প্রথমে একটা যেটা হচ্ছে পিথাগোরাসের প্রথমটা স্থূল কোণের বিপরীত বাহুর উপরে, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত কোণের সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, তো এটা কিভাবে, আমি কি লিখছি এখানে যে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত কোণের সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। এটা যদি আমি এরকম একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে স্থূলকোণ, এটা ধরি এ বি, এটা ধরি সি, তাহলে সি কোণ স্থূলকোণ, তাহলে এর বিপরীত বাহু কি স্থূলকোণের বিপরীত বাহু, তাহলে এখানে স্থূলকোণ এইটা, এর বিপরীত বাহু এ বি, এখানে এ বি স্কোয়ার, এটা বৃহত্তর হবে কাদের থেকে? এই যে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বর্গক্ষেত্র বলছি, তাহলে এই বাহুর উপর যদি এরকম একটা বর্গক্ষেত্র আঁকা হয়, এই যে হ্যাঁ এরকম যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ারকে এই বর্গক্ষেত্রটার এখানে যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? এ বি স্কোয়ার, বাহু স্কোয়ার, এই জন্য এ বি স্কোয়ার এটা বৃহত্তর হবে এই যে স্থূল কোণের সংলগ্ন বাহুদ্বয়ের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা। তাহলে এই যে সংলগ্ন, এটা সংলগ্ন বাহুকে এসি এবং হচ্ছে কি তো বিসি, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই ছিল প্রথমটা পিথাগোরাসের যে সিদ্ধান্ত সমূহ, প্রথমটা। তো আমি 2 নম্বরটা হচ্ছে কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটা সমকোণী ত্রিভুজের, এটা জানি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা আমি বিস্তারিত লিখলাম না, এটা আমরা সবাই জানি কি যে সমকোণের বিপরীত বাহুর উপরে, সমকোণ কি সমকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত, সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এটা যদি সমকোণী হয় তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এটা এ বি সি হয়, তাহলে হচ্ছে কি এই যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা সবাই জানি, এটা বিস্তারিত লিখলাম না, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 3 নাম্বার যেটা অপশনটা, 3 নাম্বারটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত কোণের সংলগ্ন বাহুদ্বয়ের
উপর ক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, তাহলে স্থূলকোণের বেলায় ছিল কি, স্থূলকোণের বেলায় ছিল এটা বৃহত্তর, আর যখনই সূক্ষ্মকোণ তখন এটা হবে কি, সংলগ্ন বাহুদের উপরে অঙ্কিত যদি বর্গক্ষেত্র হয় তাদের সমষ্টি অপেক্ষা ক্ষুদ্রতর। তো আমি এটা দেখি, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই ধরি সি, এটা এ বি, এটা হচ্ছে সি। তাহলে এই সূক্ষ্মকোণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এখানে এ বি স্কোয়ার যদি দেখি, এটা ক্ষুদ্রতর হবে কাদের অপেক্ষা, সংলগ্ন বাহুদ্বয়ের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপেক্ষা, সংলগ্ন বাহুদ্বয়ের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা। তাহলে এই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে এই ছিল টোটাল যে তৃতীয় অধ্যায়ের বেসিক যে আলোচনা, তৃতীয় অধ্যায়ের বেসিক আলোচনা সম্পর্কে আজকে এই বিষয়গুলো ছিল। আশা করি এই বিষয়গুলো সবারই ক্লিয়ার ধারণা হয়েছে। এরপরে আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো দেবো, এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্যগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আমি ডিটেলস দেবো, উপপাদ্যগুলো বুঝিয়ে দেবো কিভাবে এটা করতে হয়, কিভাবে আসলো, এই উপপাদ্যগুলো নিয়ে আমি ভিডিও দেব। তো আশা করি আজকের জন্য এই যে ভিডিওটা বানিয়েছি, আমি যে ভিডিও তৈরি করলাম সেটা টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।